এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর পরীদের গাছ। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর পরীদের গাছের গল্পটি। এক গ্রামে সুনায়না নামের একটি মেয়ে বাস করত। সুনায়নার বাবা মা কেউই ছিল না, তাই ও চাচির সাথে বাস করত। ও চাচি ওকে দিয়ে বাড়ির সব কাজকর্ম করাতো। সুনায়না পড়াশোনা করতে অনেক পছন্দ করত। চাচি আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে যা, বাড়ির সব কাজ শেষ করেছিস তো? হ্যাঁ চাচি, সব কাজ শেষ। ওর চাচি ওর উপরে অত্যাচার করলেও ওকে পড়াশোনা করতে দিত। এদিকে সুনায়নাদের স্কুলে দুটি মেয়ে ছিল, টুম্পা আর রুম্পা। ওরা দুজনই অনেক খারাপ ছিল। ওরা মানুষের সব জিনিস কেড়ে নিতে পছন্দ করত। একদিন সুনায়না আইসক্রিম খাচ্ছিল। ও চাচি ওকে অনেকদিন পরে টাকা দিয়েছিল। কি রে, একা একাই আইসক্রিম খাচ্ছিস? এই ওর কাছ থেকে আইসক্রিমটা নে। ওরা ওর থেকে কেড়ে আইসক্রিম নিয়ে নিল। সুনায়না কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। একদিন সুনায়না চাচি সুনায়নাকে বলল, কি রে, খালি পড়াশোনা করলেই হবে? যা, বাজার থেকে বাজার করে নিয়ে আয়। ঠিক আছে চাচি, এখনই যাচ্ছি। সুনায়না চাচি ওকে কিছু টাকা দিল। ও বাজারে যাচ্ছিল। তখন ও টুম্পা আর রুম্পাকে দেখতে পেল। না না, ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ওরা দুজন ওদিক দিয়ে আসছে। এরপর ও অন্য রাস্তা দিয়ে গেল। দেখলো ওই রাস্তাতেও ওরা দুজনের সামনে এসে পড়েছে। কি রে, আমাদেরকে দেখে তুই রাস্তা পাল্টালি কেন? আমরা বুঝে গেছি তোর কাছে কিছু একটা আছে। এরপর ওরা দুজন মিলে ওর থেকে টাকাগুলো নিয়ে নিল। দেখ, আমার টাকাগুলো দিয়ে দে, চাচি আমাকে ঘর থেকে বের করে দিবে। এটা আমাদের দেখার বিষয় না, আজকে তো আমরা পার্টি করব। তারপর ওরা ওখান থেকে চলে গেল। সুনায়না ওখানেই বসে বসে কাঁদতে লাগলো। তখন একটি পরী ওর কাছে এলো। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? সুনায়না সবকিছু খুলে বলল। চলো আমার সাথে চলো। এরপর পরী ওকে একটি গাছের নিচে নিয়ে গেল। সেই গাছের উপরে সব পরীরা ছিল। দেখো, ওখান থেকে একটি পরীকে তুমি বেছে নাও। এরপর ও একটি পরীকে নিল। এই পরী তোমাকে এখন সাহায্য করবে, তুমি ওকে যেটা বলবে সেটাই ও শুনবে। ঠিক আছে পরী। তারপর ওই পরীটিকে নিয়ে সুনায়না ওদের কাছে গেল। পরী, ওদের থেকে আমার টাকাটি এখনই নিয়ে দাও। এরপর পরী ওদেরকে কারেন্টের শক দিল। ওরা সুনায়নাকে টাকা ফেরত দিয়ে দিল। এরপর সুনায়না ওর নিজের জন্য একটি বাড়ি করলো। ও চাচিও ওর ভুল বুঝতে পারলো। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে মালতী নামের একটি মেয়ে বাস করত। মালতী ওর পড়াশোনা শেষ করে শহরের একটা কোম্পানিতে চাকরি করত। ওর অফিসে আশোক নামের একটি ছেলেও কাজ করত। আশোক মালতীকে অনেক পছন্দ করত। মালতীও আশোককে পছন্দ করত। মালতী, আজকে কি করছো? চলো আমার সাথে আজকে ডিনার করো, অফিস শেষ করে একসাথে ডিনারে যাই। ঠিক আছে আশোক, তাহলে আজকে আমি তোমার সাথে ডিনারে যাব। কিন্তু আশোক, আমার যে বাসায় যেতে দেরি হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, আমি আমার গাড়ি দিয়ে তোমাকে দিয়ে আসবো, এটা চিন্তা তুমি করবে না। তারপর অফিস শেষ করে আশোক আর মালতী রেস্টুরেন্টে খেতে গেল। ওরা ডিনার শেষ করে বাসায় গেল। আশোক মালতীকে বাসায় দিয়ে ওখান থেকে চলে গেল। ওহ, আশোক কত ভালো, আমার ওকে অনেক ভালো লাগে। একদিন আশোকের বস ওকে ডাক দিল, দিয়ে আশোককে বলল, শোনো আশোক, তোমার পোস্টিংটা আমি তোমার গ্রামেই করছি, তোমাকে আগামী সপ্তাহের মধ্যেই ওখানে চলে যেতে হবে। ঠিক আছে স্যার, তাহলে আমি আগামী সপ্তাহেই চলে যাব। তারপর আশোক মালতীকে যে ওর ট্রান্সফারের কথাটি জানালো। আশোক, তুমি চলে গেলে আমার কি হবে? আমি এখানে একা একা কি করব? আচ্ছা তুমি চিন্তা করো না মালতী,
আমি একটা উপায় বের করেছি। কি উপায়? এখনই বলো আমাকে, আমার ভালো লাগছে না কিছুই। শোনো, আমি চিন্তা করেছি আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করে আমি ওখানে তোমাকে নিয়ে যাব। গ্রামের বাড়িতে আমার মা থাকে শুধু। এটা চিন্তা তুমি করবে না, মা কিছুই বলবে না। আচ্ছা ঠিক আছে অশোক। কিছুদিন পর মালতী আর অশোক বিয়ে করে ফেললো। এরপর মালতীকে নিয়ে অশোক ওর গ্রামের বাড়িতে গেল। আরে অশোক, এটা কে তোর সাথে? ওকে তো চিনতে পারছি না। মা, এটা মালতী, তোমার বৌমা। এটা শুনে অশোকের মা অবাক হয়ে গেল, কিন্তু মালতী দেখতে অনেক সুন্দরী ছিল, তাই অশোকের মারও মালতীকে অনেক পছন্দ হলো। আচ্ছা বৌমা, এসো তাহলে, ঘরে এসো। মালতীর শাশুড়ি মালতীকে অনেক আদর করত, কিন্তু মালতী ও শাশুড়িকে একদমই পছন্দ করত না। এটা কি নাস্তা বানিয়েছেন আপনি? কত তেল! এরকম লুচি আমি খেতে পারবো না। আরে বৌমা, এই দেখো না, অনেক মজা করে বানিয়েছি, ঘিও দিয়েছি। আরে মালতী, মার হাতে লুচিটা খেয়েই দেখো না, অনেক মজা হয়। দেখো, এরকম তেলওয়ালা জিনিস আমি খেতে পারবো না। আমাকে তুমি ব্রেড এন্ড বাটার এনে দাও, ওইটাই আমি খাবো। আমার পক্ষে এরকম অয়েলি খাবার খাওয়া একদমই পসিবল না। আচ্ছা ঠিক আছে মা, ও খাবে না, আমাকেই তুমি দাও। তারপর অশোক আর ওর মা সুলেখা লুচি খেলো। আমি না করলাম অয়েলি খাবার খেতে মানা, তারপরে অশোক খেলো। কালকে থেকে আমি ওকেও খেতে দিব না। এই বুড়ো মহিলাটা মনে করে কি নিজেকে। পরদিন যখন ওরা নাস্তা খেতে গেল, তখন মালতী ও শাশুড়িকে বলল, দেখেন মা, আজকে থেকে অশোক এগুলো খাবে না, আপনি একাই খান। কি বলছে তা কি অশোক? তোর বউ এটা কি বলছে? তুই নাকি আমার হাতে নাস্তা খাবি না? কি বলছো তা কি তুমি মালতী? আমি কেন এই নাস্তা খাবো না? না, তুমি খেতে পারবে না। তুমি যদি এই তেলওয়ালা জিনিস খাও, তাহলে আমি কিছু খাবো না, আমি একদম খাবার বন্ধ করে দিব। আচ্ছা আচ্ছা, এরকমটি করা লাগবে না মা, আমি এটা খাবো না। মালতী যেটা বানিয়েছে সেটাই আমি খাবো। আস্তে আস্তে অশোকও ওর মার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো। অশোকের মার মন সারাদিন অনেক খারাপ থাকতো, কারণ মালতী ওর মার মন মতো কিছু খেতেই দিত না। কতদিন হয়ে গেছে ভালো কিছু খেতেই পারি না। বৌমা আসার পর থেকে তো ভালো খাবার খাওয়া বন্ধই করে দিয়েছে। যাই, আজকে একটু লুচি বানাই, বানিয়ে নিজেই একটু খাই। তারপর সুলেখা রান্নাঘরে যেয়ে লুচি বানানো শুরু করলো। তখনই মালতী ওখানে চলে আসলো। কি ব্যাপারটা কি? আপনি এগুলো কি বানাচ্ছেন? আরে বৌমা, অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছা করছে, আজকে আমি তোমাদের জন্য না, আমার জন্যই বানাচ্ছি। কার অনুমতি নিয়ে আপনি আপনার জন্য বানাচ্ছেন? আপনি জানেন না এই সব কিছু আপনার ছেলের টাকা দিয়ে আসে? তুমি এরকম ব্যবহার কেন করো আমার সাথে? আমি তো তোমাকে কিছু খেতে বলছি না, আপনি আবার আমার মুখে মুখে কথা বলছেন। যান, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যান, না হলে কিন্তু আপনার খবর আছে। তখনই অশোক ওখানে চলে আসলো। কি হয়েছে নাকি? এত চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পাচ্ছি। দেখো না, তোমার মা আমাকে সকাল থেকে বকা দিচ্ছে, আমি নাকি তোমাদেরকে ঘাস ফুস খাওয়াই। এগুলো কি ধরনের কথা? আমি আর থাকবো না এই বাসায়। যদি তোমার মা থাকে তাহলে আমি থাকবো না। মা, তুমি মালতীর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করেছো? ঠিক আছে অশোক, আমাকে আর কিছুই বলা লাগবে না তোর। আমি এক্ষুনি এই বাসা থেকে চলে যাচ্ছি, ভালো থাক তোরা। তারপর মালতীর শাশুড়ি সুলেখা ওই বাসা থেকে বের হয়ে গেল। রাস্তায় একটি লুচির দোকান দেখতে পারলো। ওই যে একটা লুচির দোকান দেখা যাচ্ছে, যাই ওখান থেকে একটু খেয়ে নেই কিছু। দাও তো, আমাকে একটা লুচি দাও। আহা, কতদিন লুচি খাই না। এরকমটি নাকি বাজি? তাহলে দুইটা লুচি খান, একটা আপনাকে খেতে হবে না, আপনাকে আমি দুইটা লুচি দিচ্ছি। দেখেন, আপনাকে আমি একটা লুচি দিচ্ছি, এটা কোনো সাধারণ লুচি নয়, এটা একটি জাদুর লুচি। আপনি অনেক কষ্টে আছেন, এই লুচি থেকে আপনি অনেক লুচি পাবেন। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর সুলেখা ওনার যত গহনা ছিল সব বিক্রি করে দিল।
বিক্রি করে ওই টাকা দিয়ে একটি লুচির দোকান দিল। জাদু লুচি, আমাকে তুমি অনেকগুলো লুচি দাও। সাথে সাথে জাদু লুচি অনেকগুলো লুচি দিল। এরপর ওই লুচি দিয়ে সুলেখার দোকান চালানো শুরু করলো। মানুষ ওনার দোকানে লুচি অনেক পছন্দ করত আর সারাদিন ভিড় লেগেই থাকতো। আস্তে আস্তে ওই টাকা দিয়ে উনি একটি বাড়ি কিনে ফেললো। তারপর লুচির রেস্টুরেন্টের জন্য মানুষ রেখে দিল। সুলেখা বাসা থেকেই জাদু লুচির সাহায্যে দোকানে লুচি পাঠাতো আর দোকানের মানুষগুলো ওই লুচি বিক্রি করত। একদিন আশোকের চাকরি চলে গেল। আশোক আর মালতীর কাছে কোনো টাকাই রইল না। মালতীর ভাই ওই দিনই ওদের বাড়িতে গেল, যে মালতীর কাছ থেকে সব কথা শুনলো। এটা তুই একদমই ঠিক করিসনি। তোর শাশুড়ি কত ভালো, একজন একটু ভালো মন্দ খেতেই যেতে পারে, তাই বলে তুই এরকমটি করবি? তুইও তো গ্রামেরই মেয়ে, গ্রামেই বড় হয়েছিস, শহরে যে তোর আচার ব্যবহার সব ভুলে গেলে হবে নাকি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দাদা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। অনেক বড় না, মহা ভুল করে ফেলেছিস। তোর শাশুড়ি মা এখন কত বড় একজন ব্যবসায়ী, ওনার বাড়ি গাড়ির কোনো অভাব নেই, তার কারণ তোরা ওনাকে ঠকিয়েছিস, উনি তোদেরকে ঠকায়নি। এগুলো সব আশোকও শুনলো। আসলে আমারও ভুল হয়েছে, আমি আমার মার সাথে কিভাবে এরকমটি করলাম, এটা করা আমার একদমই ঠিক হয়নি। আমি এক্ষুনি আমার মার কাছে যে মাফ চাইছি। তুমি কি যাবে মালতী? না গেলে আমি একাই যাব। না না, আমিও যাব, তুমি আমাকেও নিয়ে চলো মার কাছে। তারপর আশোক আর মালতী মিলে ওর মার কাছে গেল, যে ওর মার কাছে বলল, মা তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা অনেক বড় ভুল করেছি। আমি তোমার ছেলে হয়ে আমি কিভাবে পারলাম তুমি যখন বাসা থেকে বের হয়ে যাচ্ছ আমি তোমাকে একটু থামালাম না। মা আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার পায়ে ধরে মাফ চাচ্ছি, মা আমাকে মাফ করে দাও। তা বলে আশোক কাঁদতে লাগলো। তখন মালতী বলল, মা আমাকে আপনি মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করেছি। আসলে আমি কোনোদিন আপনাকে বোঝার চেষ্টাই করিনি, আপনি আমাকে মাফ করে দেন মা। ওদের কান্না দেখে সুলেখারও মন অনেক খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমরা এত কান্নাকাটি করো না। দেখ আশোক, আমি তোর মা, আমি তোকে ফেলে দিতে পারি না। তুই আমার কাছে মাফ চেয়েছিস, আমি তোকে মাফ করে দিচ্ছি। আর বৌমা, আমি তোমাকেও মাফ করে দিচ্ছি। এরপর আশোক আর মালতী ওর মার সাথে খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে আলিয়া নামের একটি মেয়ে ওর বাবার সাথে বাস করত। ওদের পাশের বাড়িতেই ওর চাচা চাচির সাথে ওর দাদি থাকতো। আলিয়া ওর দাদিকে দেখতে প্রত্যেকদিন চাচা চাচির বাসায় যেত। ওর চাচা চাচির আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, অপরদিকে ওদের অবস্থা একদমই ভালো ছিল না। ওরা ঠিক মতো একবেলা খেতেও পারত না। একদিন আলিয়ার বাবা বাসায় এলো। বাবা, আজকে কোনো কাজ পেয়েছো? না রে আলিয়া, কোনো কাজই পেলাম না। আজকে যে কি খাবো কিছুই বুঝতে পারছি না, অনেক খিদা লেগেছে। আচ্ছা বাবা, বাসায় তো কিছুই নেই, আমি দাঁড়াও চাচিদের বাসা থেকে কিছু নিয়ে আসি। না না, দরকার নেই, আমি পানি খেয়েই থাকবো। না বাবা, ভাত তো বাসায় আছে, আমি একটু তরকারি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আলিয়া ওর চাচির বাসায় গেল। যখন আলিয়া ওর চাচির রান্নাঘরে যাচ্ছিল তখন ওর চাচি ওকে দেখে ফেললো। কি ব্যাপার আলিয়া, তুই আমার রান্নাঘরে কি করছিস? চাচি, একটু তরকারি নিতে এসেছিলাম। বাসায় তো ভাত আছে, বাবার অনেক ক্ষুধা লেগেছে, আপনি যদি একটু তরকারি দিতেন। কেন তরকারি দিব? একটু আগেই তো তুই খেয়ে গেলি, এখন আবার তোর বাবার জন্যও দিব? তুই যে পেয়েছিস না তোরা, কোনো কাজ ধান্দা কিছু নেই, খালি চাচার মাথার উপর বসে বসে খাবে। একটু পরেই তোর চাচা আসবে, ওকে আমি কি খাবার দিব? যা, আজকে কোনো তরকারি দেওয়া হবে না, এক্ষুনি আমার রান্নাঘর থেকে বের হ। আলিয়া কাঁদতে কাঁদতে রান্নাঘর থেকে ওর দাদির রুমে গেল। কি ব্যাপার আলিয়া, তুই কান্না করছিস কেন? কি হয়েছে? দাদি, বাবার অনেক ক্ষুধা লেগেছে,
চাচিকে বলেছিলাম একটু তরকারি দিতে, চাচি দিল না। এখন বাবা কি খাবে? এটা বলে আলিয়া কান্না করতে লাগলো। কান্না করিস না, এই যে আমার খাবারটা, এটা নিয়ে যা, এটা নিয়ে যে রামুকে দে। কিন্তু দাদি, তুমি কি খাবে? আমার পেটটা এমনি ভালো নেই, তুই যা তো, তোর বাবাকে যে এই খাবার দে, আমি এখনো এই খাবারটি খাইনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা নিয়ে যাচ্ছি। ওই খাবার নিয়ে যে আলিয়া ওর বাবাকে দিল। ওর বাবা ওই খাবার খেয়ে নিল। কিছুক্ষণ পরে আলিয়ার চাচা বাসায় এলো। যখন ও চাচা খাবার খাচ্ছিল তখন ও চাচি বলল, শুনছো, এই যে আলিয়া প্রত্যেকদিন নিজেও খেয়ে যায় আর তোমার ভাইয়ের জন্য খাবার নিয়ে যায়। এত মানুষের জন্য কি রান্না আমি করতে পারবো? যতদিন মা বাঁচা আছে ততদিন তো ওদেরকে এ বাসায় আসতে দিতেই হবে। কি যে করি। হ্যাঁ, কি আর করার আছে বলো, আর কিছুই তো করার নেই। মা যতদিন বেঁচে আছে ওরা তো আসবেই। কিছুক্ষণ পর ওর চাচির মাথায় একটি বুদ্ধি আসলো। আমি একটা কাজ করি, ওই বুড়ো মহিলাকে খাবার দাবার দেয়াই বন্ধ করে দেই। ওষুধও দিব না, খাবারও দিব না, তাহলে তো কিছুদিন পরেই মরে যাবে। আমি আর এইসব দেখতে পাচ্ছি না। আলিয়ার চাচি ও দাদিকে খাবার দাবার দেয়া বন্ধ করে দিল, ঠিক মতো ওষুধও দিত না। একদিন আলিয়ার দাদি মারা গেল। আলিয়া ওর দাদির ছবি দেখে অনেক কান্না করতে লাগলো। তারপর ওর চাচা চাচি ওদের বাসায় যেয়ে বলল, দেখো, এখন তোমরা এ বাড়ি থেকে চলে যাও, আমি এই বাড়ি ভাড়া দিব। কিন্তু শামু, এই বাড়িটা আমার, এটা তো তোর বাড়ি না। কি প্রমাণ আছে এটা তোমার বাড়ি? তুমি যদি কোর্টেও যাও তাহলেও তুমি জিততে পারবে না, কারণ তোমার লড়াই করার টাকাই নেই। ভালোই ভালোই তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আলিয়ার বাবা আর আলিয়ার মন অনেক খারাপ হয়ে গেল। ওরা বাসা থেকে বের হয়ে পড়ল। আর শুনেন, এই যে নেন, এই যে আপনার মায়ের একটা ব্যাগ, এটা নিয়ে যান, এটা আমাদের কোনো কাজেরই নয়। আলিয়ার বাবা আর আলিয়া ওই ব্যাগ নিয়ে চলে গেল। তারপর একটা গাছের নিচে যেয়ে বসলো। বাবা, ব্যাগটা খুলে দেখবো কি আছে, কিছু খাবারের কিছু আছে কিনা দেখবো। আচ্ছা দেখ কি আছে, মনে তো হচ্ছে কাপড় চোপড় ছাড়া কিছুই নেই তোর দাদির। আচ্ছা আমি দেখছি বাবা। আলিয়া আর ওর বাবা ব্যাগ খুলে দেখলো ওইটার ভিতরে একটি হীরার হার। ওরা অবাক হয়ে গেল। বাবা, এই দেখছো, একটা হীরার হার, আর এটার সাথে একটা চিঠিও আছে। বাবা, এই চিঠিটার মধ্যে লেখা আছে এটা কোনো সাধারণ হার নয়, এটি একটি জাদুর হার। কি বলছিস, জাদুর হার? কিভাবে? এই হার যে পড়বে সে যাকে যেটা বলবে সে সেটা মেনে নিবে। ও আচ্ছা, তাহলে তুই যদি এই হারটি পড়িস, তুই যদি আমাকে কিছু বলিস, ওইটা আমি মানবো। হ্যাঁ বাবা, এরকমটাই তো লেখা আছে এখানে। জাদুর হীরের হারটি আলিয়া পরে ও চাচির বাসায় গেল। চাচি, এখনই আমাদের বাড়ি আমাদেরকে দিয়ে দেন। ও চাচি ওর কথা মতোই ওদের বাড়ি ওদেরকে দিয়ে দিল। তারপর আলিয়ার বাবা ওকে বলল, দেখ আলিয়া, এখন তো আমাদের বাড়িতে আমরা ফিরে পেয়েছি, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকাই নেই। আমি এই জাদুর হারটি বন্ধক রেখে কিছু টাকা নিয়ে আসি। তারপর আলিয়ার বাবা এই জাদুর হারটি বন্ধক রাখলো। ওই টাকা দিয়ে ওরা একটি দোকান দিল। দোকান অনেক ভালো চলছিল, ওদের অনেক লাভও হচ্ছিল। তারপর ওই লাভের টাকা দিয়ে ওরা ওই জাদুর হারটি আবার ফিরিয়ে নিল। একদিন আলিয়া চাচি ও চাচাকে বলল, আমি বুঝতে পারছি না আলিয়াদের এত উন্নতি কিভাবে হলো, আর আমরাই বা ওদের বাড়ি কেন ওদেরকে ফিরিয়ে দিলাম। আমিও তো বুঝতে পারছি না, আমি তো বাসায় ছিলাম না, এসে দেখলাম তুমি দিয়ে দিয়েছো, কিন্তু আমি যে কেন দিলাম সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না। এর ভিতরে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, থাকতে পারে, বের করো তাহলে কারণ তুমি। হ্যাঁ, আমি বের করবো, তোমার কিছুই করা লাগবে না, তুমি হাতে হাত রেখে বসে থাকো।
আহা, রাগ করলে আবার। একদিন আলিয়া চাচি ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তখন উনি জাদুর হীরের হারের কথা সবকিছু শুনে ফেললো। আজকে রাতেই তাহলে আমি হারটি চুরি করব। এটা তো আমাদেরই ছিল, কারণ মা তো আমাদের সাথেই থাকতো। ওরা কি বা দেখাশোনা করেছে, এটার উপরে তো আমারই অধিকার। ওই দিন রাতে আলিয়া চাচি ওদের বাড়ি গেল, যে জাদুর হারটি চুরি করে বাসায় নিয়ে আসলো। দেখেছো, আমি বলেছিলাম না কোনো না কোনো কারণ আছে। এই যে জাদুর হীরের হার, এটার সাহায্যে আমি এই গ্রামে যত ধন সম্পত্তি আছে সবকিছু আমার করে নিব। দেখো, বেশি আবার কিছু করো না, পরে কিন্তু বিপদ হতে পারে। পরদিন আলিয়া চাচি জাদুর হীরের হার পরে গ্রামে ঘুরতে লাগলো। এই মলি, তোদের যত গরু আছে সব গরু আমাদেরকে দিয়ে দে। মলি ওর কথা মতো সব গরু ওকে দিয়ে দিল। এই কিষান, তোর বাসায় যত টাকা পয়সা আছে সব আমার কাছে দিয়ে দে। এরকম করতে করতে সবার বাসা থেকে কিছু না কিছু নিয়ে ওর বাড়িতে নিয়ে গেল, কিন্তু রাস্তায় জাদুর হারটি ওর গলা থেকে পড়ে গিয়েছিল। আলিয়া জাদুর হারটি খুঁজছিল, তখন ও হঠাৎ করে রাস্তায় জাদুর হারটি পেয়ে গেল। এই যে আমার হারটি, মনে হয় ভুলে আমার গলা থেকেই পড়ে গিয়েছিল। গ্রামের সবার বাড়ি থেকেই কিছু না কিছু হারিয়ে গিয়েছিল, সবাই এটা নিয়ে কথা বলছিল। দেখো, আমার বাড়ি থেকেও হারিয়ে গেছে। আরে কে জানি আমার গরুগুলো নিয়ে গেছে। চলো তো আমরা তাহলে এখন পুলিশের কাছে যাই। পুলিশকে নিয়ে গ্রামবাসী সবার বাড়ি বাড়ি গেল। আলিয়া চাচি অনেক ভয় পেয়ে গেল। তারপর পুলিশ আলিয়া চাচির বাসায় এসে দেখলো সব জিনিসপত্র ওর বাসায়। পুলিশ আলিয়া চাচিকে ধরে নিয়ে জেলে নিয়ে গেল। এরপর আলিয়া আর ওর বাবা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা পরীর গাছের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।